আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ ভাষায় সরল ব্যাখ্যায় জেনে নিন বাংলাদেশের সংবিধান প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হোক আরও সহজ ও কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। প্রস্তাবনা। স্বাধীনতা ও বাংলাদেশ প্রতিষ্ঠা। আমরা বাংলাদেশের জনগণ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘোষণা করি। দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন, সার্বভৌম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করি। রাষ্ট্রের মূল আদর্শ হবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র গঠনের অঙ্গীকার। আমাদের লক্ষ্য হবে এমন একটি সমাজ গড়া যেখানে শোষণ থাকবে না, সবার জন্য আইনের শাসন ও মৌলিক মানবাধিকার থাকবে। থাকবে সাম্য, স্বাধীনতা ও সুবিচার। সংবিধানের প্রাধান্য রক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র কর্তব্য। সংবিধান গ্রহণ। নভেম্বর ১৯৭২ গণপরিষদে এই সংবিধান রচনা বিধিবদ্ধ ও গ্রহণ করা হয়। প্রথম ভাগ। প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র অনুচ্ছেদ ১। বাংলাদেশ একটি একক, স্বাধীন, সার্বভৌম প্রজাতন্ত্র। দেশের আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা অনুচ্ছেদ ২। বাংলাদেশের সীমানার মধ্যে থাকবে মার্চ ১৯৭১ এর ঠিক আগে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত এলাকা। আইন অনুযায়ী পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া এলাকা। রাষ্ট্রধর্ম অনুচ্ছেদ ২ ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে সব ধর্ম পালনে রাষ্ট্র নিশ্চিত করবে সমমর্যাদা, সমধিকার। রাষ্ট্রভাষা অনুচ্ছেদ ৩। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক অনুচ্ছেদ ৪। জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলার প্রথম ১০ চরণ। জাতীয় পতাকা। সবুজ পটভূমির ওপর একটি লাল ভরাট বৃত্ত। জাতীয় প্রতীকে থাকবে শাপলা ধানের শীষ, পাটপাতা ও ৪টি তারকা। বিস্তারিত নিয়ম আইন দিয়ে নির্ধারণ করা হবে। জাতির পিতার প্রতিকৃতি অনুচ্ছেদ ৪ ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত। প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি। শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। রাজধানী অনুচ্ছেদ ৫। বাংলাদেশের রাজধানী ঢাকা। রাজধানীর সীমানা আইন দিয়ে নির্ধারণ করা হবে। নাগরিকত্ব অনুচ্ছেদ ৬। নাগরিকত্ব আইন দিয়ে নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশী। সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ ৭। রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের ক্ষমতা প্রয়োগ হবে সংবিধানের অধীনে। দেশের সর্বোচ্চ আইন সংবিধান। কোনো আইন সংবিধানের সঙ্গে না মিললে যতটুকু অসামঞ্জস্য থাকবে ততটুকু বাতিল হবে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ অনুচ্ছেদ ৭ ক। কেউ অসাংবিধানিক উপায়ে সংবিধান বা এর কোনো অংশ বাতিল বা স্থগিত করলে, এমন কাজের জন্য উদ্যোগ বা ষড়যন্ত্র করলে, সংবিধানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করলে, এসব কাজ রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হবে। সহযোগিতা বা উস্কানি দিলেও একই অপরাধ হবে। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য অনুচ্ছেদ ৭ খ। সংবিধানের কিছু মৌলিক অংশ সংশোধন করা যাবে না। এর মধ্যে রয়েছে প্রস্তাবনা, প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ, নির্দিষ্ট শর্তে তৃতীয় ভাগের মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত বিধান, দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মূলনীতিসমূহ অনুচ্ছেদ ৮, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাত্রী নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে। এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূলসূত্র হবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তা প্রয়োগ করবেন এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তা নির্দেশক হবে এবং তা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হবে। তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হবে না। জাতীয়তাবাদ অনুচ্ছেদ ৯। ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র ও শোষণমুক্তি অনুচ্ছেদ ১০। মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র ও মানবাধিকার অনুচ্ছেদ ১১। প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে
নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ 12। ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার। কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলোপ করা হবে। মালিকানার নীতি অনুচ্ছেদ 13। উৎপাদনযন্ত্র উৎপাদন ব্যবস্থা ও বণ্টন প্রণালীসমূহের মালিক বা নিয়ন্ত্রক হবেন জনগণ এবং এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা নিচের মতো হবে। রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রধান প্রধান ক্ষেত্র নিয়ে সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। সমবায় মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায়সমূহের সদস্যদের পক্ষে সমবায়সমূহের মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা। কৃষক ও শ্রমিকের মুক্তি অনুচ্ছেদ 14। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অনুচ্ছেদ 15। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতিসাধন যাতে নাগরিকদের জন্য নিচের বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা। কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করে যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন ও অবকাশের অধিকার এবং সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব ব্যাধি বা পঙ্গুত্বজনিত বা বৈধব্য মাতাপিতৃহীনতা বা বার্ধক্যজনিত বা এ ধরনের অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্যলাভের অধিকার। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব অনুচ্ছেদ 16। নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা অনুচ্ছেদ 17। রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। জনস্বাস্থ্য ও নৈতিকতা অনুচ্ছেদ 18। জনগণের পুষ্টির স্তরোন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য করবেন এবং বিশিষ্ট আরোগ্যের প্রয়োজন বা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন অনুচ্ছেদ 18 রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য জলাভূমি বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। সুযোগের সমতা অনুচ্ছেদ 19। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন। মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধাদান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন। অধিকার ও কর্তব্যরূপে কর্ম অনুচ্ছেদ 20। কর্ম হচ্ছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার কর্তব্য ও সম্মানের বিষয় এবং প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী নীতির ভিত্তিতে প্রত্যেকে নিজের কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবেন। রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য অনুচ্ছেদ 21। সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।
সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ অনুচ্ছেদ ২২। রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন। জাতীয় সংস্কৃতি অনুচ্ছেদ ২৩। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলাসমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন। উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি অনুচ্ছেদ ২৩ ক। রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি অনুচ্ছেদ ২৪। বিশেষ শৈল্পিক বা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন বস্তু বা স্থান সমূহকে বিকৃতি বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবেন। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন অনুচ্ছেদ ২৫। জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাত্রী সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবেন। খ প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথপন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবেন এবং গ সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবেন। তৃতীয় ভাগ মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল অনুচ্ছেদ ২৬। এই ভাগের বিধানাবলীর সহিত অসমঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হইতে সেই সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে। রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সহিত অসমঞ্জস কোন আইন প্রণয়ন করবেন না এবং এ ধরনের কোন আইন প্রণীত হলে তা এই ভাগের কোন বিধানের সহিত যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোন কিছুই প্রযোজ্য হবে না। আইনের দৃষ্টিতে সমতা অনুচ্ছেদ ২৭। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য অনুচ্ছেদ ২৮। কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবেন না। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন। কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা বাধ্যবাধকতা বাধা বা শর্তের অধীন করা যাবে না। নারী বা শিশুদের অনুকূলে বা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত করবে না। সরকারি নিয়োগলাভের সুযোগের সমতা অনুচ্ছেদ ২৯। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হবেন না বা সেই ক্ষেত্রে তীর প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। এই অনুচ্ছেদের কোন কিছুই ক নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে খ কোন ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোন আইন কার্যকর করা হইতে গ যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেইরূপ যে কোন শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত করবে না। বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ অনুচ্ছেদ ৩০। রাষ্ট্রপতির পূর্বানুমোদন ছাড়া কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হইতে কোন খেতাব সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন না। আইনের আশ্রয়লাভের অধিকার অনুচ্ছেদ ৩১। আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশকে অবস্থানরত অন্যান্য ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশিষ্ট আইনানুযায়ী ছাড়া এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোন ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে। জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষণ অনুচ্ছেদ ৩২।
আইনানুযায়ী ছাড়া জীবন ও ব্যক্তিস্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ অনুচ্ছেদ ৩৩। গ্রেপ্তারকৃত কোন ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শেরও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে তদতিরিক্তকাল প্রহরায় আটক রাখা যাবে না। এই অনুচ্ছেদের ১ দফার কোন কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শোক্র অথবা খ যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোন আইনের অধীন গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোন আইন কোন ব্যক্তিকে ৬ মাসের অধিক কাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করবে না যদি সুপ্রিম কোর্টের বিচারক আছেন বা ছিলেন বা সুপ্রিম কোর্টের বিচারকপদে নিয়োগলাভের যোগ্যতা রাখেন এইরূপ ২ জন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোন উপদেষ্টা পর্ষদ উক্ত ৬ মাস অতিবাহিত হওয়ার পূর্বে তাকে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করার সুযোগ দানের পর রিপোর্ট প্রদান না করে থাকেন যে পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদতিরিক্ত কাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ আছে। নিবর্তনমূলক আটকের বিধান সম্বলিত কোন আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোন ব্যক্তিকে আটক করা হলে আদেশদানকারী কর্তৃপক্ষ তাকে যথাসম্ভব শীঘ্র আদেশদানের কারণ জ্ঞাপন করবেন এবং উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাকে যত সত্বর সম্ভব সুযোগদান করবেন, তবে শর্ত থাকে যে আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থবিরোধী বলে মনে হলে এ ধরনের কর্তৃপক্ষ তা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবেন। উপদেষ্টা পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের ৪ দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবেন। জবরদস্তিশ্রম নিষিদ্ধকরণ অনুচ্ছেদ ৩৪। সকল প্রকার জবরদস্তিশ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লজিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এই অনুচ্ছেদের কোন কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে ক ফৌজদারি অপরাধের জন্য কোন ব্যক্তি আইনত দণ্ডভোগ করতেছেন অথবা খ জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা তা আবশ্যক হচ্ছে। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ অনুচ্ছেদ ৩৫। অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারিত তাকে তার অধিক বা তা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। এক অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। ফৌজদারি অপরাধের দায় অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হবেন। কোন অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না বা নিষ্ঠুর অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না বা কারো সহিত এ ধরনের ব্যবহার করা যাবে না। প্রচলিত আইনে নির্দিষ্ট কোন দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোন বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের ৩ বা দফার কোন কিছুই প্রভাবিত করবে না। চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ ৩৬। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা এর যে কোন স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ বাংলাদেশে পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। সমাবেশের স্বাধীনতা অনুচ্ছেদ ৩৭। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। সংগঠনের স্বাধীনতা অনুচ্ছেদ ৩৮। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে, তবে শর্ত থাকে যে কোন ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করার বা তার সদস্য হওয়ার অধিকার থাকবে না যদি ক তা নাগরিকদের মধ্যে ধর্মীয় সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গঠিত হয়, খ তা ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত হয়, গ তা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে বা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়, বা ঘ তার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা অনুচ্ছেদ ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে বা আদালত, অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের এবং খ সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। পেশা বা বৃত্তির স্বাধীনতা অনুচ্ছেদ 40 আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি গ্রহণের বা কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হয়ে থাকলে এ ধরনের যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায় পরিচালনার অধিকার থাকবে। ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ 41 আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার আছে। খ প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার আছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্মসংক্রান্ত না হলে তাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ বা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না। সম্পত্তির অধিকার অনুচ্ছেদ 42 আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে এবং আইনের কর্তৃত্ব ছাড়া কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না। এই অনুচ্ছেদের এক দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণসহ বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হবে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ বা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হবে। তবে এ ধরনের কোন আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হয়েছে বলে সেই আইন সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না। গৃহ ও যোগাযোগের রক্ষণ অনুচ্ছেদ 43 রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ক প্রবেশ, তল্লাশি ও আটক হইতে নিজের গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং খ চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকবে। মৌলিক অধিকার বলবৎকরণ অনুচ্ছেদ 44 এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগত্র নিকট মামলা রুজু করার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে এই সকল বা তার যে কোন ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন অনুচ্ছেদ 45 কোন শৃঙ্খলাবাহিনীর সদস্য সম্পর্কিত কোন শৃঙ্খলামূলক আইনের যে কোন বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলারক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত বিধান বলে এ ধরনের বিধানের ক্ষেত্রে এই ভাগের কোন কিছুই প্রযোজ্য হবে না। দায়মুক্তি বিধানের ক্ষমতা অনুচ্ছেদ 46 এই ভাগের পূর্ববর্ণিত বিধানাবলীতে যা বলা হয়েছে তা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি জাতীয় মুক্তিসংগ্রামের প্রয়োজনে বা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন অঞ্চলে শৃঙ্খলারক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোন কার্য করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবেন বা এই অঞ্চলে প্রদত্ত কোন দণ্ডাদেশ, দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে বা অন্য কোন কার্যকে বৈধ করে নিতে পারবেন। কতিপয় আইনের হেফাজত অনুচ্ছেদ 47 নিচের যে কোন বিষয়ের বিধান সম্বলিত কোন আইনে প্রচলিত আইনের ক্ষেত্রে সংশোধনীর মাধ্যমে সংসদ যদি স্পষ্টরূপে ঘোষণা করেন যে এই সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কোন একটিকে কার্যকর করার জন্য এ ধরনের বিধান করা হইল, তাহলে এ ধরনের আইন এই ভাগে নিশ্চয়কৃত কোন অধিকারের সহিত অসমঞ্জস বা এ ধরনের অধিকার হরণ বা খর্ব করতেছে এই কারণে বাতিল বলে গণ্য হবে না। কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখল বা সাময়িকভাবে বা স্থায়ীভাবে কোন সম্পত্তির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা খ বাণিজ্যিক বা অন্যবিধ উদ্যোগসম্পন্ন একাধিক প্রতিষ্ঠানের বাধ্যতামূলক সংযুক্তকরণ গ এ ধরনের যে কোন প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপক, এজেন্ট ও কর্মচারীদের অধিকার এবং যে কোন প্রকারের শেয়ার ও স্টকের মালিকদের ভোটাধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ ঘ খনিজদ্রব্য বা খনিজ তৈলানুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যক্তিকে অংশত বা সম্পূর্ণতঃ পরিহার করে সরকার কর্তৃক বা সরকারের নিজস্ব নিয়ন্ত্রণাধীন বা ব্যবস্থাপনাধীন কোন সংস্থা কর্তৃক যে কোন কারবার, ব্যবসায়, শিল্প বা কর্মবিভাগচালনা অথবা যে কোন সম্পত্তির সত্ত্ব বা পেশা, বৃত্তি, কারবার বা ব্যবসায় সংক্রান্ত যে কোন
অধিকার বা কোন সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বা কোন বাণিজ্যিক বা শিল্পগত উদ্যোগের মালিক বা কর্মচারীদের অধিকার বিলোপ পরিবর্তন সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ ধরনের আইনের কোন সংশোধনীসহ পূর্ণভাবে বলবৎ ও কার্যকর হইতে থাকবে এবং ধরনের যে কোন আইনের কোন বিধান বা ধরনের কোন আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয় নাই তা এই সংবিধানের কোন বিধানের সহিত অসামঞ্জস বা তার পরিপন্থী এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না, তবে শর্ত থাকে যে এই অনুচ্ছেদের কোন কিছুই এ ধরনের কোন আইনকে সংশোধন পরিবর্তন বা বাতিল করা হইতে নিবৃত্ত করবে না। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোন ব্যক্তি সমষ্টি বা সংগঠন বা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডদান করার বিধান সম্বলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সহিত অসমঞ্জস বা তার পরিপন্থী এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না বা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলে গণ্য হবে না। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। অনুচ্ছেদ ৪৭ ক। যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত কোন আইন প্রযোজ্য হয় সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৩১ অনুচ্ছেদ, ৩৫ অনুচ্ছেদের ১ দফা এবং ৪৪ অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকারসমূহ প্রযোজ্য হবে না। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত কোন আইন প্রযোজ্য হয় এই সংবিধানের অধীন কোন প্রতিকারের জন্য সুপ্রিম কোর্ট আবেদন করার কোন অধিকার সেই ব্যক্তির থাকবে না। চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগ। পরিচ্ছেদ। রাষ্ট্রপতি। অনুচ্ছেদ ৪৮। বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাকে প্রদত্ত ও তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন। এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন, তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শ দান করেছেন কি না এবং করে থাকলে কি পরামর্শ দান করেছেন কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করতে পারবেন না। কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না যদি তিনি ক ৩৫ বছরের কম বয়স্ক হন অথবা খ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা গ কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হয়ে থাকেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। ক্ষমা প্রদর্শনের অধিকার। অনুচ্ছেদ ৪৯। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। রাষ্ট্রপতি পদের মেয়াদ। অনুচ্ছেদ ৫০। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হইতে ৫ বছরের মেয়াদে তার পদে অধিষ্ঠিত থাকবেন, তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজের পদে বহাল থাকবেন। একাদিক্রমে হোক বা না হোক ২ মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত থাকবেন না। হসন্ত পিকার্টের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি নিজের পদ ত্যাগ করতে পারবেন। রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতিরূপে তার কার্যভার গ্রহণের দিনে সংসদে তার আসন শূন্য হবে। রাষ্ট্রপতির দায়মুক্তি। অনুচ্ছেদ ৫১। এই সংবিধানের ৫২ অনুচ্ছেদের হানি না ঘটাইয়া বিধান করা হচ্ছে যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়া বা এ ধরনের বিবেচনায় কোন কার্য করে থাকলে বা না করে থাকলে সেই জন্য তাকে কোন আদালতে জবাবদিহি করতে হবে না, তবে এই দফা সরকারের বিরুদ্ধে কার্যধারা গ্রহণে কোন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। রাষ্ট্রপতির কার্যভারকালে তার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোন আদালত হইতে পরোয়ানা জারি করা যাবে না। রাষ্ট্রপতির অভিশংসন। অনুচ্ছেদ ৫২। এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে
ধরনের অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করতে হবে। স্পিকারের নিকট এ ধরনের নোটিশ প্রদানের দিন হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না এবং সংসদ অধিবেশনরত না থাকলে স্পিকার তৎক্ষণাৎ সংসদ আহ্বান করবেন। এই অনুচ্ছেদের অধীন কোন অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোন আদালত ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করতে পারবেন। অভিযোগ বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার অনূন 2/3 ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোন প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। এই সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন সাপেক্ষে প্রযোজ্য হবে যে এই অনুচ্ছেদের এক দফায় স্পিকারের উল্লেখ ডেপুটি স্পিকারের উল্লেখ বলে গণ্য হবে এবং দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার উল্লেখ স্পিকারের পদ শূন্য হওয়ার উল্লেখ বলে গণ্য হবে এবং দফায় বর্ণিত কোন প্রস্তাব গৃহীত হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হবেন। অসামান্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ অনুচ্ছেদ 53 শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে তার পদ হইতে অপসারিত করা যেতে পারবে। এর জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কথিত অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করতে হবে। সংসদ অধিবেশনরত না থাকলে নোটিশ প্রাপ্তরিমাত্র স্পিকার সংসদের অধিবেশন আহ্বান করবেন এবং একটি চিকিৎসা পর্যদ এরপর এই অনুচ্ছেদে পর্ষদ বলে অভিহিত গঠনের প্রস্তাব আহ্বান করবেন এবং প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপিত ও গৃহীত হওয়ার পর স্পিকার তৎক্ষণাৎ উক্ত নোটিশের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির নিকট প্রেরণের ব্যবস্থা করবেন এবং তার সহিত এই মর্মে স্বাক্ষরযুক্ত অনুরোধ জ্ঞাপন করবেন যে এ ধরনের অনুরোধ জ্ঞাপনের তারিখ হইতে 10 দিনের মধ্যে রাষ্ট্রপতি যেন পর্ষদের নিকট পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত হন। অপসারণের জন্য প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদানের পর হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না এবং এ ধরনের মেয়াদের মধ্যে প্রস্তাবটি উত্থাপনের জন্য পুনরায় সংসদ আহ্বানের প্রয়োজন হলে স্পিকার সংসদ আহ্বান করবেন। প্রস্তাবটি বিবেচিত হওয়ার কালে রাষ্ট্রপতির উপস্থিত থাকার এবং প্রতিনিধি প্রেরণের অধিকার থাকবে। প্রস্তাবটি সংসদে উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত না হয়ে থাকলে প্রস্তাবটি ভোটে দেওয়া যেতে পারবে এবং সংসদের মোট সদস্য সংখ্যার অনূন 2/3 ভোটে তা গৃহীত হলে প্রস্তাবটি গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। অপসারণের জন্য প্রস্তাবটি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতি পর্ষদের নিকট পরীক্ষিত হওয়ার জন্য উপস্থিত হয়ে থাকলে সংসদের নিকট পর্ষদের মতামত পেশ করার সুযোগ না দেওয়া পর্যন্ত প্রস্তাবটি ভোটে দেওয়া যাবে না। সংসদ কর্তৃক প্রস্তাবটি ও পর্ষদের রিপোর্ট যা এই অনুচ্ছেদের 2 দফা অনুসারে পরীক্ষার 7 দিনের মধ্যে দাখিল করা হবে এবং এ ধরনেরভাবে দাখিল না করা হলে তা বিবেচনার প্রয়োজন হবে না। বিবেচিত হওয়ার পর সংসদের মোট সদস্য সংখ্যার অনূন 2/3 ভোটে প্রস্তাবটি গৃহীত হলে তা গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতি পদ শূন্য হবে। অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার অনুচ্ছেদ 54 রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় নিজের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অপরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা মন্ত্রিসভা অনুচ্ছেদ 55 প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে তিনি যেরূপ স্থির করবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন। সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হবে রাষ্ট্রপতি তা বিধিসমূহ দ্বারা নির্ধারণ করবেন এবং এ ধরনেরভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলে তার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বণ্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন। মন্ত্রীগণ অনুচ্ছেদ 56 একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন, তবে শর্ত থাকে যে তাহাদের সংখ্যার অনূন 9 সংসদ সদস্যগণের মধ্য হইতে
নিযুক্ত হবেন এবং অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হতে পারবেন। যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তিকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। সংসদ ভাঙ্গিয়া যাওয়া এবং সংসদ সদস্যদের অব্যবহিত পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে এই অনুচ্ছেদের 2 বা দফার অধীন নিয়োগ দানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অব্যবহিত পূর্বে যাহারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্য সাধনকল্পে তারা সদস্যরূপে বহাল আছেন বলে গণ্য হবেন। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ অনুচ্ছেদ 57। প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি ক তিনি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন অথবা খ তিনি সংসদ সদস্য না থাকেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন বা সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শদান করবেন এবং তিনি এ ধরনের পরামর্শদান করলে রাষ্ট্রপতি অন্য কোন সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভাঙ্গিয়া দেবেন। প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিজের পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোন কিছুই অযোগ্য করবে না। অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ অনুচ্ছেদ 58। প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হবে যদি ক তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন, খ তিনি সংসদ সদস্য না থাকেন তবে 56 অনুচ্ছেদের 2 দফার শর্তাংশের অধীনে মনোনীত মন্ত্রীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। গ এই অনুচ্ছেদের 2 দফা অনুসারে রাষ্ট্রপতি এ ধরনের নির্দেশ দান করেন অথবা ঘ এই অনুচ্ছেদের 4 দফায় যেরূপ বিধান করা হয়েছে তা কার্যকর হয়। প্রধানমন্ত্রী যে কোনো সময়ে কোন মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং উক্ত মন্ত্রী এ ধরনের অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাইবার পরামর্শ দান করতে পারবেন। সংসদ ভান্টিয়া যাওয়া অবস্থায় যে কোনো সময়ে কোন মন্ত্রীকে নিজের পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের 1 দফার ক খ ও ঘ উপদফার কোন কিছুই অযোগ্য করবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা নিজের পদে বহাল না থাকলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করেছেন বলে গণ্য হবে, তবে এই পরিচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তারা স্ব-স্ব-পদে বহাল থাকবেন। এই অনুচ্ছেদে মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত। ক পরিচ্ছেদ অপরিচ্ছেদ স্থানীয় শাসন। স্থানীয় শাসন অনুচ্ছেদ 59 আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। এই সংবিধান ও অন্য কোন আইন সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করবেন এই অনুচ্ছেদের 1 দফায় উল্লিখিত এ ধরনের প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করবেন এবং এ ধরনের আইনে নিচের বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হতে পারবে। ক প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, খ জনশৃঙ্খলা রক্ষা, গ জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা অনুচ্ছেদ 60। এই সংবিধানের 59 অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকরতাদানের উদ্দেশ্যে সংসদ আইনের দ্বারা উক্ত অনুচ্ছেদে উল্লিখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করবেন। থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ। থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ সর্বাধিনায়কতা অনুচ্ছেদ 61। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তার প্রয়োগ নিয়ন্ত্রিত হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ অনুচ্ছেদ 62 সংসদ আইনের দ্বারা নিচের বিষয়সমূহ নিয়ন্ত্রণ করবেন। ক বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও উক্ত কর্মবিভাগসমূহের সংরক্ষিত অংশসমূহ গঠন ও রক্ষণাবেক্ষণ। খ উক্ত কর্মবিভাগসমূহে কমিশন মঞ্জুরি। গ প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগদান ও তাহাদের বেতন ও ভাতা নির্ধারণ এবং ঘ উক্ত কর্মবিভাগসমূহ ও সংরক্ষিত অংশসমূহ সংক্রান্ত শৃঙ্খলামূলক ও অন্যান্য বিষয় সংসদ আইনের দ্বারা এই অনুচ্ছেদের 1 দফায় বর্ণিত বিষয়সমূহের জন্য বিধান না করা পর্যন্ত এ ধরনের যে সকল বিষয় প্রচলিত আইনের অধীন নহে রাষ্ট্রপতি আদেশের দ্বারা সেই সকল বিষয়ের জন্য বিধান করতে পারবেন। যুদ্ধ অনুচ্ছেদ 63 সংসদের সম্মতি ছাড়া যুদ্ধ ঘোষণা করা যাবে না বা প্রজাতন্ত্র কোন যুদ্ধে অংশগ্রহণ করবেন না। এম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ 64 সুপ্রিম কোর্টর বিচারক হওয়ার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেবেন।
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে। রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল নিজের পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। পঞ্চম ভাগ, আইনসভা, পরিচ্ছেদ, সংসদ প্রতিষ্ঠা অনুচ্ছেদ ৬৫। জাতীয় সংসদ নামে বাংলাদেশত্র একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে, তবে শর্ত থাকে যে সংসদের আইনদ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ বিধি প্রবিধান আইন বা আইনগত কার্যকরতা সম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত করবে না। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত ৩০০ সদস্য নিয়ে এবং এই অনুচ্ছেদের ৩ দফার কার্যকরতাকালে উক্ত দফায় বর্ণিত সদস্যদিগকে নিয়ে সংসদ গঠিত হবে। সদস্যগণ সংসদ সদস্য বলে অভিহিত হবেন। সংবিধান সপ্তদশ সংশোধন আইন ২০১৮ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করে ২৫ বছরকাল অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাঙ্গিয়া না যাওয়া পর্যন্ত ৫০টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের ২ দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত করবে না। সংবিধান পঞ্চদশ সংশোধন আইন ২০১১ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩০০ সদস্য এবং দফায় বর্ণিত ৫০ মহিলা সদস্য নিয়ে সংসদ গঠিত হবে। রাজধানীতে সংসদের আসন থাকবে। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা অনুচ্ছেদ ৬৬। কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স ২৫ বছর পূর্ণ হলে এই অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন। কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না যদি কোন উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করেন, তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হইতে অব্যাহতি লাভ না করে থাকেন, তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, তিনি নৈতিক স্মলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তীর মুক্তিলাভের পর ৫ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে, তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন। আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করতেছে না এমন পদ ছাড়া তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন অথবা তিনি কোন আইনের দ্বারা বা অধীন এ ধরনের নির্বাচনের জন্য অযোগ্য হন। এই অনুচ্ছেদের ২ দফার উপদফাতে যা কিছুই থাকুক না কেন কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে বা অন্য ক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হবেন না। এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলে গণ্য হবেন না। কোন সংসদ সদস্য তার নির্বাচনের পর এই অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছেন কি না বা এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে কি না সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হবে এবং এ ধরনের ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই অনুচ্ছেদের ৪ দফার বিধানাবলী যাতে পূর্ণ কার্যকরতা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ক্ষমতাদানের জন্য সংসদ যেরূপ প্রয়োজন বোধ করবেন আইনের দ্বারা সেইরূপ বিধান করতে পারবেন। সদস্যদের আসন শূন্য হওয়া অনুচ্ছেদ ৬৭। কোন সংসদ সদস্যের আসন শূন্য হবে যদি তীর নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন, তবে শর্ত থাকে যে এ ধরনের মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে স্পিকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন।
খ সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকেন। গ সংসদ ভাঙ্গিয়া যায়। ঘ তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফার অধীন অযোগ্য হয়ে যান অথবা এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়। কোন সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজের পদ ত্যাগ করতে পারবেন এবং স্পিকার বা স্পিকার পদ শূন্য থাকলে বা অন্য কোন কারণে স্পিকার নিজের দায়িত্ব পালনে অসমর্থ হলে ডেপুটি স্পিকার যখন উক্ত পত্র প্রাপ্ত হন তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হবে। সদস্যদের পারিশ্রমিক ভাতা প্রভৃতি অনুচ্ছেদ ৬৮। সংসদের আইনদ্বারা বা এ ধরনেরভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক আদেশের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সংসদ সদস্যগণ সেইরূপ পারিশ্রমিক ভাতা ও বিশেষ অধিকার লাভ করবেন। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করলে সদস্যের অর্থদণ্ড অনুচ্ছেদ ৬৯। কোন ব্যক্তি এই সংবিধানের বিধান অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করার এবং শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করার পূর্বে বা তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নহেন বা অযোগ্য হয়েছেন জানিয়া সংসদ সদস্যরূপে আসন গ্রহণ বা ভোটদান করলে তিনি প্রতিদিনের এ ধরনের কার্যের জন্য প্রজাতন্ত্রের নিকট দেনা হিসাবে উসুলযোগ্য ১,০০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া অনুচ্ছেদ ৭০। কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা খ সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। সতায় বাধা অনুচ্ছেদ ৭১। কোন ব্যক্তি একই সময়ে ২ বা ততোধিক নির্বাচনী এলাকার সংসদ সদস্য হবেন না। কোন ব্যক্তির একই সময়ে ২ বা ততোধিক নির্বাচনী এলাকা হইতে নির্বাচন প্রার্থী হওয়ায় এই অনুচ্ছেদের ১ দফায় বর্ণিত কোন কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তবে তিনি যদি একাধিক নির্বাচনী এলাকা হইতে নির্বাচিত হন তাহলে ক তার সর্বশেষ নির্বাচনের ৩০ দিনের মধ্যে তিনি কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা জ্ঞাপন করে নির্বাচন কমিশনকে একটি স্বাক্ষরযুক্ত ঘোষণা প্রদান করবেন এবং তিনি অন্য যে সকল নির্বাচনী এলাকা হইতে নির্বাচিত হয়েছিলেন এরপর সেই সকল এলাকার আসনসমূহ শূন্য হবে। খ এই দফার ক উপদফা মান্য করতে অসমর্থ হলে তিনি যে সকল আসনে নির্বাচিত হয়েছিলেন সেই সকল আসন শূন্য হবে এবং গ এই দফার উপরে বলা বিধানসমূহ যতখানি প্রযোজ্য ততখানি পালন না করা পর্যন্ত নির্বাচিত ব্যক্তি সংসদ সদস্যের শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে পারবেন না। সংসদের অধিবেশন অনুচ্ছেদ ৭২। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন, তবে শর্ত থাকে যে অনুচ্ছেদের ৩ দফার ক উপদফায় উল্লিখিত ৯০ দিন সময় ছাড়া অন্য সময়ে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীন তীর দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করবেন। এই অনুচ্ছেদের ১ দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ সদস্যদের যে কোন সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে। রাষ্ট্রপতি পূর্বে ভাঙ্গিয়া না দিয়া থাকলে প্রথম বৈঠকের তারিখ হইতে ৫ বছর অতিবাহিত হলে সংসদ ভাঙ্গিয়া যাবে, তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকার কালে সংসদের আইনদ্বারা এ ধরনের মেয়াদ এককালে অনধিক ১ বছর বর্ধিত করা যেতে পারবে, তবে যুদ্ধ সমাপ্ত হলে বর্ধিত মেয়াদ কোনক্রমে ৬ মাসের অধিক হবে না। সংসদ ভঙ্গ হওয়ার পর এবং সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে প্রজাতন্ত্র যে যুদ্ধে লিপ্ত আছেন সেই যুদ্ধাবস্থার বিদ্যমানতার জন্য সংসদ পুনরাহ্বান করা প্রয়োজন, তাহলে যে সংসদ ভাঙ্গিয়া দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। এই অনুচ্ছেদের ১ দফার বিধানাবলী সাপেক্ষে কার্যপ্রণালী বিধি দ্বারা বা অন্যভাবে সংসদ যেরূপ নির্ধারণ করবেন সংসদের বৈঠকসমূহ সেইরূপ সময়ে ও স্থানে অনুষ্ঠিত হবে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী অনুচ্ছেদ ৭৩। রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করতে পারবেন। সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনা এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করবেন। রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ শ্রবণ বা প্রেরিত বাণী প্রাপ্তির পর সংসদ উক্ত ভাষণ বা বাণী সম্পর্কে আলোচনা করবেন। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার অনুচ্ছেদ ৭৩ ক।
প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং অন্যভাবে এর কার্যাবলীতে অংশগ্রহণ করতে অধিকারী হবেন, তবে যদি তিনি সংসদ সদস্য না হন তাহলে তিনি ভোটদান করতে পারবেন না এবং তিনি কেবল তীর মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখিতে পারবেন। এই অনুচ্ছেদে মন্ত্রী বলিতে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুচ্ছেদ ৭৪। কোন সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবেন এবং এই দুই পদের যে কোনটি শূন্য হলে ৭ দিনের মধ্যে বা এই সময়ে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করবেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে যদি ক তিনি সংসদ সদস্য না থাকেন, খ তিনি মন্ত্রীপদ গ্রহণ করেন, গ পদ হইতে তার অপসারণ দাবি করে মোট সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সমর্থিত কোন প্রস্তাবটি উত্থাপনের অভিপ্রায় জ্ঞাপন করে অনূন ১৪ দিনের নোটিশ প্রদানের পর সংসদে গৃহীত হয়, ঘ তিনি রাষ্ট্রপতির নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে তার পদ ত্যাগ করেন, ড কোন সাধারণ নির্বাচনের পর অন্য কোন সদস্য তার কার্যভার গ্রহণ করেন, অথবা চ ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তিনি স্পিকারের পদে যোগদান করেন। স্পিকারের পদ শূন্য হলে বা তিনি রাষ্ট্রপতিরূপে কার্য করলে বা অন্য কোন কারণে তিনি নিজের দায়িত্ব পালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সকল দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন বা ডেপুটি স্পিকারের পদও শূন্য হলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য তা পালন করবেন এবং সংসদের কোন বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার বা ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন, সংসদের কোন বৈঠকে স্পিকারকে তার পদ হইতে অপসারণের জন্য কোন প্রস্তাব বিবেচনাকালে স্পিকার বা ডেপুটি স্পিকারকে তার পদ হইতে অপসারণের জন্য কোন প্রস্তাব বিবেচনাকালে ডেপুটি স্পিকার উপস্থিত থাকলেও সভাপতিত্ব করবেন না এবং এই অনুচ্ছেদের ৩ দফায় বর্ণিত ক্ষেত্রমতো স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিকালীন বৈঠক সম্পর্কে প্রযোজ্য বিধানাবলী এ ধরনের প্রত্যেক বৈঠকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্পিকার বা ডেপুটি স্পিকারের অপসারণের জন্য কোন প্রস্তাব সংসদে বিবেচিত হওয়ার কালে ক্ষেত্রমতো স্পিকার বা ডেপুটি স্পিকারের কথা বলিবার ও সংসদের কার্যধারায় অন্যভাবে অংশগ্রহণের অধিকার থাকবে এবং তিনি কেবল সদস্যরূপে ভোটদানের অধিকারী হবেন। এই অনুচ্ছেদের ২ দফার বিধানাবলী সত্ত্বেও ক্ষেত্রমতো স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত নিজের পদে বহাল আছেন বলে গণ্য হবে। বিধিকোরাম প্রভৃতি অনুচ্ছেদ ৭৫। এই সংবিধান সাপেক্ষে ক সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং এ ধরনের বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হবে। খ উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ছাড়া সভাপতি ভোটদান করবেন না এবং এ ধরনের ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করবেন। গ সংসদের কোন সদস্যপদ শূন্য আছে কেবল এই কারণে বা সংসদে উপস্থিত হওয়ার বা ভোটদানের বা অন্য কোন উপায়ে কার্যধারায় অংশগ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি এ ধরনের কার্য করেছেন কেবল এই কারণে সংসদের কোন কার্যধারা অবৈধ হবে না। সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ৬০-এর কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি অনূন ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন বা মুলতবি করবেন। সংসদের স্থায়ী কমিটিসমূহ অনুচ্ছেদ ৭৬। সংসদ সদস্যদের মধ্য হইতে সদস্য নিয়ে সংসদ নিচের স্থায়ী কমিটিসমূহ নিয়োগ করবেন। ক সরকারি হিসাব কমিটি, খ বিশেষাধিকার কমিটি এবং গ সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। সংসদ এই অনুচ্ছেদের ১ দফায় উল্লিখিত কমিটিসমূহের অতিরিক্ত অন্যান্য স্থায়ী কমিটি নিয়োগ করবেন এবং এ ধরনেরভাবে নিযুক্ত কোন কমিটি এই সংবিধান ও অন্য কোন আইন সাপেক্ষে ক খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করতে পারবেন, খ আইনের বলবৎকরণ পর্যালোচনা এবং এ ধরনের বলবৎকরণের জন্য ব্যবস্থাদি গ্রহণের প্রস্তাব করতে পারবেন, গ জনগুরুত্বসম্পন্ন বলে সংসদ কোন বিষয় সম্পর্কে কমিটিকে অবহিত করলে সেই বিষয়ে কোন মন্ত্রণালয়ের কার্য বা প্রশাসন সম্বন্ধে অনুসন্ধান বা তদন্ত করতে পারবেন এবং কোন মন্ত্রণালয়ের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি সংগথাকের এবং প্রশ্নাদির মৌখিক বা লিখিত উত্তরলাভের ব্যবস্থা করতে পারবেন। ঘ সংসদ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করতে পারবেন। সংসদ আইনের দ্বারা এই অনুচ্ছেদের অধীন নিযুক্ত কমিটিসমূহকে ক সাক্ষীদের হাজিরা বলবৎ করার এবং শপথ ঘোষণা বা অন্য কোন উপায়ের অধীন করে তিহাদের সাক্ষ্য গ্রহণের,
খ দলিলপত্র দাখিল করতে বাধ্য করার ক্ষমতা প্রদান করতে পারবেন। নাইপাল অনুচ্ছেদ ৭৭ সংসদ আইনের দ্বারা নাইপালের পদপ্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। সংসদ আইনের দ্বারা নাইপালকে কোন মন্ত্রণালয় সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা বা যেরূপ দায়িত্ব প্রদান করবেন নাইপাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নাইপাল তার দায়িত্ব পালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং এ ধরনের রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি অনুচ্ছেদ ৭৮ সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদের যে সদস্য বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ কার্যপরিচালনা বা শৃঙ্খলারক্ষার ক্ষমতা ন্যস্ত থাকবে তিনি এই সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোন ব্যাপারে কোন আদালতের এখতিয়ারের অধীন হবেন না। সংসদে বা সংসদের কোন কমিটিতে কিছু বলা বা ভোটদানের জন্য কোন সংসদ সদস্যের বিরুদ্ধে কোন আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বে কোন রিপোর্ট কাগজপত্র ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন আদালতে কোন কার্যধারা গ্রহণ করা যাবে না। এই অনুচ্ছেদ সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদের কমিটিসমূহের এবং সংসদ সদস্যদের বিশেষাধিকার নির্ধারণ করা যেতে পারবে। সংসদ সচিবালয় অনুচ্ছেদ ৭৯ সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। সংসদের সচিবালয়ে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবেন। সংসদ কর্তৃক বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পিকারের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের সচিবালয়ে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করে বিধি প্রণয়ন করতে পারবেন এবং এ ধরনেরভাবে প্রণীত বিধিসমূহ যে কোন আইনের বিধান সাপেক্ষে কার্যকর হবে। অপরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি। আইন প্রণয়ন পদ্ধতি অনুচ্ছেদ ৮০ আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে। সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে। রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করার পর ১৫ দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন বা অর্থবিল ছাড়া অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার বা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারবেন এবং রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য হবে। রাষ্ট্রপতি যদি বিলটি এ ধরনেরভাবে সংসদ ফেরত পাঠান তাহলে সংসদ রাষ্ট্রপতির বার্তাসহ তা পুনর্বিবেচনা করবেন এবং সংশোধনীসহ বা সংশোধনী ব্যতিরেকে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে এবং এ ধরনের উপস্থাপনের ৭ দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন এবং রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য হবে। সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করলে বা তিনি সম্মতিদান করেছেন বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে অভিহিত হবে। অর্থবিল অনুচ্ছেদ ৮১ এই ভাগে অর্থবিল বলিতে কেবল নিচের বিষয়সমূহের সকল বা যে কোন একটি সম্পর্কিত বিধানাবলী সংবলিত বিল বুঝাইবে। ক কোন কর আরোপ নিয়ন্ত্রণ রদবদল মৌকুফ বা রহিতকরণ। খ সরকার কর্তৃক ঋণগ্রহণ বা কোন গ্যারান্টিদান বা সরকারের আর্থিক দায়দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন। গ সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ এ ধরনের তহবিলে অর্থপ্রদান বা এ ধরনের তহবিল হইতে অর্থ দান বা নির্দিষ্টকরণ। ঘ সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ বা এ ধরনের কোন দায় রদবদল বা বিলোপ। সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থপ্রাপ্তি বা এ ধরনের অর্থ রক্ষণাবেক্ষণ বা দান বা সরকারের হিসাবনিরীক্ষা। চ উপরে বলা উপদফাসমূহে নির্ধারিত যে কোন বিষয়ের অধীন কোন আনুষঙ্গিক বিষয় কোন জরিমানা বা অন্য অর্থদণ্ড আরোপ বা রদবদল বা লাইসেন্স ফি বা কোন কার্যের জন্য ফি বা উসুল আরোপ বা প্রদান বা স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে কোন স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোন কর আরোপ নিয়ন্ত্রণ রদবদল মৌকুফ বা রহিতকরণের বিধান করা হয়েছে কেবল এই কারণে কোন বিল অর্থবিল বলে গণ্য হবে না। রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময়ে প্রত্যেক অর্থবিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেটে থাকবে যে তা একটি অর্থবিল এবং এ ধরনের সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হবে এবং সেই সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ অনুচ্ছেদ ৮২ কোন অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন কোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া সংসদে উত্থাপন করা যাবে না, তবে শর্ত থাকে যে কোন অর্থ বিলে কোন
কর হ্রাস বা বিলোপের বিধান সম্বলিত কোন সংশোধনী উত্থাপনের জন্য এই অনুচ্ছেদের অধীন সুপারিশের প্রয়োজন হবে না। সংসদের আইন ছাড়া করারোপে বাধা অনুচ্ছেদ ৮৩। সংসদের কোন আইনের দ্বারা বা কর্তৃত্ব ছাড়া কোন কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব অনুচ্ছেদ ৮৪। সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব সরকার কর্তৃক সংগৃহীত সকল খন এবং কোন খন পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি মাত্র তহবিলের অংশে পরিণত হবে এবং তা সংযুক্ত তহবিল নামে অভিহিত হবে। সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। সরকারি অর্থের নিয়ন্ত্রণ অনুচ্ছেদ ৮৫। সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ ক্ষেত্রমতো সংযুক্ত তহবিলে অর্থপ্রদান বাতা হইতে অর্থপ্রত্যার বা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থপ্রদান বাতা হইতে অর্থপ্রত্যার এবং উপরে বলা বিষয়সমূহের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদের আইনদ্বারা এবং এ ধরনের আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ অনুচ্ছেদ ৮৬। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে ক রাজস্ব বা এই সংবিধানের ৮৪ অনুচ্ছেদের এক দফার কারণে যেরূপ অর্থ সংযুক্ত তহবিলের অংশে পরিণত হবে তা ছাড়া প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত বা প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বা ব্যক্তির নিকট জমা আছে এইরূপ সকল অর্থ অথবা খ যে কোন মোকদ্দমা বিষয় হিসাব বা ব্যক্তি বাবদ যে কোন আদালত কর্তৃক প্রাপ্ত বা আদালতের নিকট জমা আছে এইরূপ সকল অর্থ। বার্ষিক আর্থিক বিবৃতি অনুচ্ছেদ ৮৭। প্রত্যেক অর্থবছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি এই ভাগেবার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত সংসদে উপস্থাপিত হবে। বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে ক এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয়নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ এবং খ সংযুক্ত তহবিল হইতে ব্যয় করা হবে এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয়নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হইতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে। সংযুক্ত তহবিলের উপর দায় অনুচ্ছেদ ৮৮। সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিচের মতো হবে ক রাষ্ট্রপতিকে দেয় পারিশ্রমিক ও তার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় খ স্পিকার ও ডেপুটি স্পিকার আর সুপ্রিম কোর্টর বিচারকগণ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক নির্বাচন কমিশনারগণ ও সরকারি কর্ম কমিশনের সদস্যদিগকে দেয় পারিশ্রমিক গ সংসদ সুপ্রিম কোর্ট মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশনের কর্মচারীদিগকে দেয় পারিশ্রমিক সহ প্রশাসনিক ব্যয় ঘ সুদ পরিশোধ তহবিলের দায় মূলধন পরিশোধ বা তার ক্রমপরিশোধ এবং খনসংগ্রহব্য প্রদেশে ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত খনের মোচন সংক্রান্ত অন্যান্য ব্যয়সহ সরকারের খনসংক্রান্ত সকল দেনার দায় কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোন রায় ডিক্রি বা রোয়েদাদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় যে কোন পরিমাণ অর্থ এবং চ এই সংবিধান বা সংসদের আইনদ্বারা এ ধরনের দায়যুক্ত বলে ঘোষিত অন্য যে কোন ব্যয়। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি অনুচ্ছেদ ৮৯। সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হবে কিন্তু তা ভোটের আওতাভুক্ত হবে না। অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরি দাবির আকারে সংসদে উপস্থাপিত হবে এবং কোন মঞ্জুরি দাবিতে সম্মতিদানের বা সম্মতিদানে অস্বীকৃতির বা মঞ্জুরি দাবিতে নির্ধারিত অর্থ হ্রাসাপেক্ষে তাতে সম্মতিদানের ক্ষমতা সংসদের থাকবে। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোন মঞ্জুরি দাবি করা যাবে না। নির্দিষ্টকরণ আইন অনুচ্ছেদ ৯০। সংসদ কর্তৃক এই সংবিধানের ৮৯ অনুচ্ছেদের অধীন মঞ্জুরিদানের পর সংযুক্ত তহবিল হইতে নিচের ব্যয়নির্বাহের জন্য প্রয়োজনীয় সকল অর্থ নির্দিষ্টকরণের বিধান সম্বলিত একটি বিল যথাশীঘ্র সংসদে উত্থাপন করা হবে। ক সংসদ কর্তৃক প্রদত্ত এ ধরনের মঞ্জুরি এবং খ সংসদে উপস্থাপিত বিবৃতিতে প্রদর্শিত অর্থের অনধিক সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় এ ধরনের কোন বিল সম্পর্কে সংসদে এমন কোন সংশোধনীর প্রস্তাব করা হবে না যার ফলে এ ধরনেরভাবে প্রদত্ত কোন মঞ্জুরির পরিমাণ বা উদ্দেশ্য বা সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়ে যায়। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংযুক্ত তহবিল হইতে এই অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী গৃহীত আইনের দ্বারা নির্দিষ্টকরণ ছাড়া কোন অর্থ প্রত্যাহার করা হবে না। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি অনুচ্ছেদ ৯১। কোন অর্থবছর প্রসঙ্গে যদি দেখা যায় যে ক চলিত অর্থবছরে নির্দিষ্ট কোন কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে বা এ বছরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয় নাই এমন কোন নূতন কর্মবিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অথবা খ
খ কোন অর্থবছরে কোন কর্মবিভাগের জন্য মঞ্জুরিত অর্থের অধিক অর্থ এ বছরে উক্ত কর্মবিভাগের জন্য ব্যয়িত হয়েছে তাহলে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর একে দায়যুক্ত করা হোক বা না হোক সংযুক্ত তহবিল হইতেই ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমতো এই ব্যয়ের অনুমিত পরিমাণ সম্বলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি বা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সম্বলিত একটি অতিরিক্ত আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরে বলা বিবৃতির ক্ষেত্রে প্রয়োজনীয় উপযোগীকরণসহ এই সংবিধানের ৮৭ হইতে ৯০ পর্যন্ত অনুচ্ছেদসমূহ প্রযোজ্য হবে হিসাবক্ষণ প্রভৃতির উপর ভোট অনুচ্ছেদ ৯২ এই পরিচ্ছেদের উপরে বলা বিধানাবলীতে যা বলা হয়েছে তা সত্ত্বেও ক মঞ্জুরির উপর ভোটদান সম্পর্কে এই সংবিধানের ৮৯ অনুচ্ছেদে নির্ধারিত পদ্ধতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং এ ব্যয় সম্পর্কিত ৯০ অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী আইন গৃহীত না হওয়া পর্যন্ত কোন অর্থ বছরের কোন অংশের জন্য অনুমিত ব্যয়ের অগ্রিম মঞ্জুরিদানের ক্ষমতা সংসদের থাকবে খ কোন কার্যের বিশালতা বা অনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বার্ষিক আর্থিক বিবৃতিতে সাধারণভাবে প্রদত্ত বিস্তারিত বৃত্তান্তের সহিত এ ধরনের কার্যসংক্রান্ত ব্যয়দাবী নির্ধারিত করা সম্ভব না হলে প্রজাতন্ত্রের সম্পদ হইতে এ ধরনের অপ্রত্যাশিত ব্যয়নির্বাহের জন্য মঞ্জুরিদানের ক্ষমতা সংসদের থাকবে গ কোন অর্থবছরের চলিত ব্যয়ের অংশ নয় এইরূপ ব্যতিক্রমী মঞ্জুরিদানের ক্ষমতা সংসদের থাকবে এবং যে উদ্দেশ্যে এ ধরনের মঞ্জুরিদান করা হয়েছে তা সাধনকল্পে সংযুক্ত তহবিল হইতে আইনের দ্বারা অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদানের ক্ষমতা সংসদের থাকবে বার্ষিক আর্থিক বিবৃতিতে উল্লিখিত কোন ব্যয় সম্পর্কিত মঞ্জুরিদানের ক্ষেত্রে এবং এ ধরনের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে সংযুক্ত তহবিল হইতে অর্থ নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীতব্য আইনের ক্ষেত্রে এই সংবিধানের ৮৯ ও ৯০ অনুচ্ছেদের বিধানাবলী যেরূপ সক্রিয় হবে বর্তমান অনুচ্ছেদের এক দফার অধীন কোন মঞ্জুরিদানের ক্ষেত্রে এবং এ দফার অধীন প্রণীতব্য কোন আইনের ক্ষেত্রেও উক্ত অনুচ্ছেদিকয় সমভাবে কার্যকর হবে এই পরিচ্ছেদের উপরে বলা বিধানাবলীতে যা বলা হয়েছে তা সত্ত্বেও যদি কোন অর্থ বছর প্রসঙ্গে সংসদ ক উক্ত বছর আরম্ভ হওয়ার পূর্বে এই সংবিধানের ৮৯ অনুচ্ছেদের অধীন মঞ্জুরিদান এবং ৯০ অনুচ্ছেদের অধীন আইন গ্রহণে অসমর্থ হয়ে থাকে এবং এই অনুচ্ছেদের অধীন কোন অগ্রিম মঞ্জুরিদান না করে থাকে অথবা খ কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোন মেয়াদের জন্য কোন অগ্রিম মঞ্জুরি দেওয়া হয়ে থাকলে সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে ৮৯ অনুচ্ছেদের অধীন মঞ্জুরিদানে এবং ৯০ অনুচ্ছেদের অধীন আইন গ্রহণে অসমর্থ হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আদেশের দ্বারা এ ধরনের মঞ্জুরিদান না করা এবং আইন গৃহীত না হওয়া পর্যন্ত এ বছরের অনধিক ৬০ দিন মেয়াদ পর্যন্ত উক্ত বছরের আর্থিক বিবৃতিতে উল্লিখিত ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদান করতে পারবেন অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ ৯৩ সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা তার অধিবেশনকাল ছাড়া কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান আছে বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারবেন এবং জারি হওয়ার সময় হইতে এ ধরনেরভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হবে তবে শর্ত থাকে যে এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হবে না ক যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না খ যাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায় অথবা গ যার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায় এই অনুচ্ছেদের এক দফার অধীন প্রণীত কোন অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হবে এবং আগে বাতিল না হয়ে থাকলে অধ্যাদেশটি এ ধরনেরভাবে উপস্থাপনের পর ৩০ দিন অতিবাহিত হলে বা এ ধরনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অনুমোদন করে সংসদে প্রস্তাব গৃহীত হলে অধ্যাদেশটির কার্যকরতা লোপ পাবে সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থার কোন সময়ে রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান আছে বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারবেন যাতে সংবিধান দ্বারা সংযুক্ত তহবিলের উপর কোন ব্যয় দায়যুক্ত হোক বা না হোক উক্ত তহবিল হইতে সেইরূপ ব্যয়নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাবে এবং এ ধরনেরভাবে প্রণীত কোন অধ্যাদেশ জারি হওয়ার সময় হইতে তা সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হবে এই অনুচ্ছেদের ৩ দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হবে এবং সংসদ পুনর্গঠিত হওয়ার তারিখ হইতে ৩০ দিনের মধ্যেই সংবিধানের ৮৭, ৮৯ ও ৯০ অনুচ্ছেদসমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ
পালিত হবে। স্থভাগ, বিচার বিভাগ, পরিচ্ছেদ। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা অনুচ্ছেদ 94। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হবেন এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করবেন সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। বিচারক নিয়োগ অনুচ্ছেদ 95। প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দেবেন। কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে এবং সুপ্রিম কোর্টে অনুজন 10 বছরকাল অ্যাডভোকেট না থাকিয়া থাকলে অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অনুজন 10 বছর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকলে অথবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করেছে সেই আদালত অন্তর্ভুক্ত হবে। বিচারকদের পদের মেয়াদ অনুচ্ছেদ 96। এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক 67 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনুজন 2/3 গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ছাড়া কোন বিচারককে অপসারিত করা যাবে না। এই অনুচ্ছেদের 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোন বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজের পদ ত্যাগ করতে পারবেন। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ অনুচ্ছেদ 97। প্রধান বিচারপতির পদ শূন্য হলে বা অনুপস্থিতি অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমতো অন্য কোন ব্যক্তি এ ধরনের পদে যোগদান না করা পর্যন্ত বা প্রধান বিচারপতি নিজের কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম তিনি এ ধরনের কার্যভার পালন করবেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ অনুচ্ছেদ 98। সংবিধানের 94 অনুচ্ছেদের বিধানাবলী সত্ত্বেও রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোন বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি যথাযথ যোগ্যতাসম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করতে পারবেন বা তিনি উপযুক্ত বিবেচনা করলে হাইকোর্ট বিভাগের কোন বিচারককে যে কোন অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগ আসন গ্রহণের ব্যবস্থা করতে পারবেন, তবে শর্ত থাকে যে অতিরিক্ত বিচারকরূপে নিযুক্ত কোন ব্যক্তিকে এই সংবিধানের 95 অনুচ্ছেদের অধীন বিচারকরূপে নিযুক্ত হইতে বা বর্তমান অনুচ্ছেদের অধীন আরও এক মেয়াদের জন্য অতিরিক্ত বিচারকরূপে নিযুক্ত হইতে বর্তমান অনুচ্ছেদের কোন কিছুই নিবৃত করবে না। অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা অনুচ্ছেদ 99। কোন ব্যক্তি এই সংবিধানের 98 অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ছাড়া বিচারকরূপে দায়িত্ব পালন করে থাকলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হওয়ার পর তিনি কোন আদালত বা কোন কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করবেন না এবং বিচার বিভাগীয় বা আধা বিচার বিভাগীয় পদ ছাড়া প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। দফায় যা কিছুই থাকুক না কেন কোন ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক পদে বহাল থাকলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করতে পারবেন। সুপ্রিম কোর্টের আসন অনুচ্ছেদ 100। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করবেন সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে। হাইকোর্ট বিভাগের এখতিয়ার অনুচ্ছেদ 101। এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি আপিল ও অন্য প্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হয়েছে উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকবে। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা অনুচ্ছেদ কোন সংখ্য ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের 3য় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোন একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত
সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করতে পারবেন। হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে আইনের দ্বারা অন্য কোন সম্ফলপ্রদ বিধান করা হয় নাই তাহলে ক যে কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে অপ্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় এমন কোন কার্য করা হইতে বিরত রাখিবার জন্য বা আইনের দ্বারা তার করণীয় কার্য করার জন্য নির্দেশ প্রদান করে অথবা অপ্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তির কৃত কোন কার্য বা গৃহীত কোন কার্যধারা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে করা হয়েছে বা গৃহীত হয়েছে ও তার কোন আইনগত কার্যকরতা নাই বলে ঘোষণা করে উক্ত বিভাগ আদেশদান করতে পারবেন অথবা খ যে কোন ব্যক্তির আবেদনক্রমে ও আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনি উপায়ে কোন ব্যক্তিকে প্রহরায় আটক রাখা হয় নাই বলে যাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হতে পারে সেই জন্য প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করে অথবা কোন সরকারি পদে আসীন বা আসীন বলে বিবেচিত কোন ব্যক্তিকে তিনি কোন কর্তৃত্ববলে এ ধরনের পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করতেছেন তা প্রদর্শনের নির্দেশ প্রদান করে উক্ত বিভাগ আদেশদান করতে পারবেন। উপরে বলা দফাসমূহে যা বলা হয়েছে তা সত্ত্বেও এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন আইনের ক্ষেত্রে বর্তমান অনুচ্ছেদের অধীন অন্তর্বর্তীকালীন বা অন্য কোন আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকবে না। এই অনুচ্ছেদের ১ দফা বা এই অনুচ্ছেদের ২ দফার ক উপদফার অধীন কোন আবেদনক্রমে যে ক্ষেত্রে অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হয়েছে এবং এ ধরনের অন্তর্বর্তী আদেশ ক যেখানে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কোন ব্যবস্থা বা কোন উন্নয়নমূলক কার্যের প্রতিকূলতা বা বাধা সৃষ্টি করতে পারে অথবা খ যেখানে অন্য কোনোভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হতে পারে সেইখানে অ্যাটর্নি জেনারেলকে উক্ত আবেদন সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশ দান এবং অ্যাটর্নি জেনারেলের বা এই বিষয়ে তার দ্বারা ভারপ্রাপ্ত অন্য কোন অ্যাডভোকেটের বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এবং এই দফার ক বা খ উপদফায় উল্লিখিত প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বলে হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান না হওয়া পর্যন্ত উক্ত বিভাগ কোন অন্তর্বর্তী আদেশ দান করবেন না। প্রসঙ্গের প্রয়োজনে অন্যরূপ না হলে এই অনুচ্ছেদে ব্যক্তি বলিতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ অথবা কোন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত আইনের অধীন প্রতিষ্ঠিত কোন আদালত বা ট্রাইব্যুনাল ছাড়া বা এই সংবিধানের অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন ট্রাইব্যুনাল ছাড়া যে কোন আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হবে। আপিল বিভাগের এখতিয়ার অনুচ্ছেদ ১০৩ হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির ও তা নিষ্পত্তির এখতিয়ার আপিল বিভাগের থাকবে। হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যাবে যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ক এই মর্মে সার্টিফিকেট দান করবেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আছে অথবা খ কোন মৃত্যুদণ্ড বহাল করেছেন বা কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন অথবা গ উক্ত বিভাগের অবমাননার জন্য কোন ব্যক্তিকে দণ্ডদান করেছেন এবং সংসদে আইন দ্বারা যেরূপ বিধান করা হবে সেইরূপ অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলা এই অনুচ্ছেদের ২ দফা প্রযোজ্য নহে কেবল আপিল বিভাগ আপিলের অনুমতি দান করলে সেই মামলায় আপিল চলিবে। সংসদ আইনের দ্বারা ঘোষণা করতে পারবেন যে এই অনুচ্ছেদের বিধানসমূহ হাইকোর্ট বিভাগের প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য অন্য কোন আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তা সেইরূপ প্রযোজ্য হবে। আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ অনুচ্ছেদ ১০৪ কোন ব্যক্তির হাজিরা বা কোন দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোন মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হতে পারে উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ আদেশ ডিক্রি বারিত জারি করতে পারবেন। আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা অনুচ্ছেদ ১০৫ সংসদের যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোন বিধি সাপেক্ষে আপিল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকবে। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার অনুচ্ছেদ ১০৬ যদি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং উক্ত বিভাগ নিজের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে নিজের মতামত জ্ঞাপন করতে পারবেন।
সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ ১০৭ সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রত্যেক বিভাগের এবং অধস্তন যে কোন আদালতের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বিধিসমূহ প্রণয়ন করতে পারবেন। সুপ্রিম কোর্ট এই অনুচ্ছেদের এক দফা এবং এই সংবিধানের ১১৩ ও ১১৬ অনুচ্ছেদের অধীন দায়িত্বসমূহের ভার উক্ত আদালতের কোন একটি বিভাগকে বা এক বা একাধিক বিচারককে অর্পণ করতে পারবেন। এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ সাপেক্ষে কোন কোন বিচারককে নিয়ে কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হবে এবং কোন কোন বিচারক কোন উদ্দেশ্যে আসন গ্রহণ করবেন তা প্রধান বিচারপতি নির্ধারণ করবেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যে কোন বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে সেই বিভাগে এই অনুচ্ছেদের ৩ দফা বা এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ দ্বারা অর্পিত যে কোন ক্ষমতা প্রয়োগের ভার প্রদান করতে পারবেন। কোর্ট অব রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ ১০৮ সুপ্রিম কোর্ট একটি কোর্ট অব রেকর্ড হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন সাপেক্ষে এ ধরনের আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন। আদালতসমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ অনুচ্ছেদ ১০৯ হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর অনুচ্ছেদ ১১০ হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে উক্ত বিভাগের কোন অধস্তন আদালতে বিচারাধীন কোন মামলা এই সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আইনের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন জনগুরুত্বসম্পন্ন বিষয় জড়িত আছে সংশ্লিষ্ট মামলার মীমাংসার জন্য যার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন তাহলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালত হইতে মামলাটি প্রত্যাহার করে নেবেন এবং ক স্বয়ং মামলাটির মীমাংসা করবেন অথবা খ উক্ত আইনের প্রশ্নটির নিষ্পত্তি করবেন এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে হাইকোর্ট বিভাগের রায়ের নকলসহ যে আদালত হইতে মামলাটি প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বা অন্য কোন অধস্তন আদালতে মামলাটি ফেরত পাঠাইবেন এবং তা প্রাপ্ত হওয়ার পর সেই আদালত উক্ত রায়ের সহিত সঙ্গতি রক্ষা করে মামলাটির মীমাংসা করতে প্রবৃত্ত হবেন। সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা অনুচ্ছেদ ১১১ আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে। সুপ্রিম কোর্টের সহায়তা অনুচ্ছেদ ১১২ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট সহায়তা করবেন। সুপ্রিম কোর্টের কর্মচারীগণ অনুচ্ছেদ ১১৩ প্রধান বিচারপতি বা তার নির্দেশক্রমে অন্য কোন বিচারক বা কর্মচারী সুপ্রিম কোর্টের কর্মচারীদিগকে নিযুক্ত করবেন এবং রাষ্ট্রপতির পূর্বানুমোদনক্রমে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধিসমূহ অনুযায়ী এই নিয়োগদান করা হবে। সংসদের যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধিসমূহে যেরূপ নির্ধারিত হবে সুপ্রিম কোর্ট কর্মচারীদের কর্মের শর্তাবলী সেইরূপ হবে। অপরিচ্ছেদ অধস্তন আদালত অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা অনুচ্ছেদ ১১৪ আইনের দ্বারা যেরূপ প্রতিষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট ছাড়া সেইরূপ অন্যান্য অধস্তন আদালত থাকবে। অধস্তন আদালতে নিয়োগ অনুচ্ছেদ ১১৫ বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা অনুচ্ছেদ ১১৬ বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতিদান ও ছুটি মন্ত্রীসহ ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টত সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে। বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন অনুচ্ছেদ ১১৬ ক এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। অপরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ অনুচ্ছেদ ১১৭ আগে যা বলা হয়েছে তা সত্ত্বেও নিচের ক্ষেত্রসমূহ সম্পর্কে বা ক্ষেত্রসমূহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করতে পারবেন। ক নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী খ যে কোন রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং এ ধরনের উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষে কর্মসহ কোন আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তির অর্জন প্রশাসন ব্যবস্থাপনা ও বিলি ব্যবস্থা গ যে আইনের উপর এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের ৩ দফা প্রযোজ্য হয় সেইরূপ কোন আইন কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোন প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে
ধরনের ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোন বিষয়ে অন্য কোন আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করবেন না বা কোন আদেশ প্রদান করবেন না, তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা কোন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করতে পারবেন। সপ্তম ভাগ নির্বাচন। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা অনুচ্ছেদ ১১৮। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক ৪ জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেবেন। একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার তার সভাপতিরূপে কার্য করবেন। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হইতে ৫ বছরকাল হবে এবং প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না। অন্য কোন নির্বাচন কমিশনার এ ধরনের পদে কর্মাবসানের পর প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগলাভের যোগ্য হবেন, তবে অন্য কোনোভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না। নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন। সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেইরূপ হবে, তবে শর্ত থাকে যে সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেইরূপ পদ্ধতি ও কারণ ছাড়া কোন নির্বাচন কমিশনার অপসারিত হবেন না। কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজের পদ ত্যাগ করতে পারবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব অনুচ্ছেদ ১১৯। রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটারতালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং এ ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে এবং নির্বাচন কমিশন এই সংবিধান ও আইনানুযায়ী রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করবেন। সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করবেন। সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপতির পদের এবং সংসদের নির্বাচনের জন্য ভোটারতালিকা প্রস্তুত করবেন। উপরে বলা দফাসমূহে নির্ধারিত দায়িত্বসমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হবে, নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের কর্মচারীগণ অনুচ্ছেদ ১২০। এই ভাগের অধীন নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারীর প্রয়োজন হবে, নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেইরূপ কর্মচারী প্রদানের ব্যবস্থা করবেন। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা অনুচ্ছেদ ১২১। সংসদের নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার একটি করে ভোটার তালিকা থাকবে এবং ধর্ম, জাত, বর্ণ ও নারী পুরুষভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করে কোন বিশেষ ভোটারতালিকা প্রণয়ন করা যাবে না। ভোটার তালিকায় যোগ্যতা অনুচ্ছেদ ১২২। প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকারী হবেন যদি তিনি বাংলাদেশের নাগরিক হন, তার বয়স ১৮ বছরের কম না হয়, কোন যোগ্য আদালত কর্তৃক তার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা বহাল না থাকিয়া থাকে, তিনি এই নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা এই নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন এবং তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন। নির্বাচন অনুষ্ঠানের সময় অনুচ্ছেদ ১২৩। রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী ৯০ হইতে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে শর্ত থাকে যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হলে সংসদ পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এ ধরনের শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং এ ধরনের সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে এবং মেয়াদবসান ছাড়া অন্য কোন কারণে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার ক্ষেত্রে ভাটিয়া যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে, তবে শর্ত থাকে যে এই দফার উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লিখিত মেয়াদ
সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করবেন না। সংসদ ভাঙ্গিয়া যাওয়া ছাড়া অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শর্ত থাকে যে যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে কোন দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা অনুচ্ছেদ ১২৪। এই সংবিধান বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, ভোটারতালিকা প্রস্তুতকরণ, নির্বাচন অনুষ্ঠান এবং সংসদের যথাযথ গঠনের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়সহ সংসদের নির্বাচন সংক্রান্ত বা নির্বাচনের সহিত সম্পর্কিত সকল বিষয়ে বিধান প্রণয়ন করতে পারবেন। নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা অনুচ্ছেদ ১২৫। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও এই সংবিধানের ১২৪ অনুচ্ছেদের অধীন প্রণীত বা প্রণীত বলে বিবেচিত নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ বা এ ধরনের নির্বাচনী এলাকার জন্য আসন বণ্টন সম্পর্কিত যে কোন আইনের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদ কর্তৃক প্রণীত কোন আইনের দ্বারা বা অধীন বিধান অনুযায়ী কর্তৃপক্ষের নিকট এবং এ ধরনেরভাবে নির্ধারিত প্রণালীতে নির্বাচনী দরখাস্ত ছাড়া রাষ্ট্রপতি পদে নির্বাচন বা সংসদের কোন নির্বাচন সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাবে না। কোন আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এইরূপ কোন নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করে অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করবেন না। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান অনুচ্ছেদ ১২৬। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। অষ্টম ভাগ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা অনুচ্ছেদ ১২৭। বাংলাদেশের একজন মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক এরপর মহা হিসাব নিরীক্ষক নামে অভিহিত থাকবেন এবং তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাবনিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেইরূপ হবে। মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব অনুচ্ছেদ ১২৮। মহা হিসাবনিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন ও এ ধরনের হিসাব সম্পর্কে রিপোর্টদান করবেন এবং সেই উদ্দেশ্যে তিনি বা সেই প্রয়োজনে তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোন ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার বা অন্য প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী হবেন। এই অনুচ্ছেদের এক দফায় বর্ণিত বিধানাবলীর হানি না করে বিধান করা হচ্ছে যে আইনের দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোন যৌথ সংস্থার ক্ষেত্রে আইনের দ্বারা যেরূপ ব্যক্তি কর্তৃক উক্ত সংস্থার হিসাব নিরীক্ষার ও এ ধরনের হিসাব সম্পর্কে রিপোর্ট দানের ব্যবস্থা করা হয়ে থাকে সেইরূপ ব্যক্তি কর্তৃক এ ধরনের হিসাব নিরীক্ষা ও এ ধরনের হিসাব সম্পর্কে রিপোর্ট দান করা যাবে। এই অনুচ্ছেদের এক দফায় নির্ধারিত দায়িত্বসমূহ ছাড়া সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন মহা হিসাবনিরীক্ষককে সেইরূপ দায়িত্বভার অর্পণ করতে পারবেন এবং এই দফার অধীন বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আদেশের দ্বারা এ ধরনের বিধানাবলী প্রণয়ন করতে পারবেন। এই অনুচ্ছেদের এক দফার অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাবনিরীক্ষককে অন্য কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হবে না। মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ অনুচ্ছেদ ১২৯। এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাবনিরীক্ষক তার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন। সুপ্রিম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেইরূপ পদ্ধতি ও কারণ ছাড়া মহা হিসাবনিরীক্ষক অপসারিত হবেন না। মহা হিসাবনিরীক্ষক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজের পদ ত্যাগ করতে পারবেন। কর্মাবসানের পর মহা হিসাবনিরীক্ষক প্রজাতন্ত্রের কর্মে অন্য কোন পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক অনুচ্ছেদ ১৩০। কোন সময়ে মহা হিসাবনিরীক্ষকের পদ শূন্য থাকলে বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি কার্যভার পালনে অক্ষম বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমতো এই সংবিধানের ১২৭ অনুচ্ছেদের অধীন কোন নিয়োগদান না করা পর্যন্ত বা মহা হিসাবনিরীক্ষক পুনরায় নিজের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি কোন ব্যক্তিকে মহা হিসাবনিরীক্ষকরূপে কার্য করার জন্য এবং উক্ত পদের দায়িত্বভার পালনের জন্য নিয়োগদান করতে পারবেন। প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি অনুচ্ছেদ ১৩১।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মহা হিসাবনিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন সেইরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন অনুচ্ছেদ ১৩২। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাবনিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। বাংলাদেশের কর্মবিভাগ নবম ভাগ ম পরিচ্ছেদ কর্মবিভাগ নিয়োগ ও কর্মের শর্তাবলী অনুচ্ছেদ ১৩৩। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবেন, তবে শর্ত থাকে যে এই উদ্দেশ্যে আইনের দ্বারা বা অধীন বিধান প্রণীত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করে বিধিসমূহ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং এ ধরনের যে কোন আইনের বিধানাবলী সাপেক্ষে এ ধরনের বিধিসমূহ কার্যকর হবে। কর্মের মেয়াদ অনুচ্ছেদ ১৩৪। এই সংবিধানের দ্বারা অন্যরূপ বিধান না করা হয়ে থাকলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন। অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি অনুচ্ছেদ ১৩৫। প্রজাতন্ত্রের কর্মে অসামরিক পদে নিযুক্ত কোন ব্যক্তি তার নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কোন কর্তৃপক্ষের দ্বারা বরখাস্ত বা অপসারিত বা পদাবনমিত হবেন না। এ ধরনের পদে নিযুক্ত কোন ব্যক্তিকে তার সম্পর্কে প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগদান না করা পর্যন্ত তাকে বরখাস্ত বা অপসারিত বা পদাবনমিত করা যাবে না, তবে শর্ত থাকে যে এই দফা সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেখানে অকোন ব্যক্তি যে আচরণের ফলে ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন সেই আচরণের জন্য তাকে বরখাস্ত অপসারিত বা পদাবনমিত করা হয়েছে, অথবা আকোন ব্যক্তিকে বরখাস্ত অপসারিত বা পদাবনমিত করার ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে কোন কারণে উক্ত কর্তৃপক্ষ লিপিবদ্ধ করবেন উক্ত ব্যক্তিকে কারণ দর্শাইবার সুযোগদান করা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নহে, অথবা এই রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে উক্ত ব্যক্তিকে এ ধরনের সুযোগদান সমীচীন নহে। এ ধরনের কোন ব্যক্তিকে এই অনুচ্ছেদের ২ দফায় বর্ণিত কারণ দর্শাইবার সুযোগদান করা যুক্তিসঙ্গতভাবে সম্ভব কিনা এইরূপ প্রশ্ন উত্থাপিত হলে সেই সম্পর্কে তাকে বরখাস্ত অপসারিত বা পদাবনমিত করার ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। যে ক্ষেত্রে কোন ব্যক্তি কোন লিখিত চুক্তির অধীন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হয়েছেন এবং উক্ত চুক্তির শর্তাবলী অনুযায়ী যথাযথ নোটিশের দ্বারা চুক্তিটির অবসান ঘটান হয়েছে, সেই ক্ষেত্রে চুক্তিটির এ ধরনের অবসানের জন্য তিনি এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে পদ হইতে অপসারিত হয়েছেন বলে গণ্য হবে না। কর্মবিভাগ পুনর্গঠন অনুচ্ছেদ ১৩৬। আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্মবিভাগসমূহের সৃষ্টি সংযুক্তকরণ ও একত্রীকরণ সহ পুনর্গঠন বিধান করা যাবে এবং এ ধরনের আইন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তির কর্মের শর্তাবলীর তারতম্য করতে ও তা রদ করতে পারবে। অপরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন কমিশন প্রতিষ্ঠা অনুচ্ছেদ ১৩৭। আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকেও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেইরূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। সদস্য নিয়োগ পদের মেয়াদ অনুচ্ছেদ ১৩৮। প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন, তবে শর্ত থাকে যে প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক, তবে অর্ধেকের কম নহে সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবেন যাহারা ২০ বছর বা ততোধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিলেন। সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেইরূপ হবে। পদের মেয়াদ অনুচ্ছেদ ১৩৯। এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য তার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়সপূর্ণ হওয়া এর মধ্যে যা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত নিজের পদে বহাল থাকবেন। সুপ্রিম কোর্টের কোন বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেইরূপ পদ্ধতি ও কারণ ছাড়া কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য অপসারিত হবেন না। কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোন সদস্য রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে নিজের পদ ত্যাগ করতে পারবেন। কর্মাবসানের পর কোন সরকারি কর্ম কমিশনের সদস্য প্রজাতন্ত্রের কর্মে পুনরায় নিযুক্ত হওয়ার যোগ্য থাকবেন না, তবে এই অনুচ্ছেদের এক দফা সাপেক্ষে কর্মাবসানের পর কোন সভাপতি এক মেয়াদের জন্য পুনর্নিয়োগ লাভের যোগ্য থাকবেন এবং
খ কর্মাবসানের পর কোন সদস্য সভাপতি ছাড়া এক মেয়াদের জন্য বা কোন সরকারি কর্ম কমিশনের সভাপতিরূপে নিয়োগলাভের যোগ্য থাকবেন। কমিশনের দায়িত্ব অনুচ্ছেদ ১৪০। কোন সরকারি কর্ম কমিশনের দায়িত্ব হবে? ক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা। খ এই অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক কোন বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে বা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোন বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশদান এবং গ আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন। সংসদ কর্তৃক প্রণীত কোন আইন এবং কোন কমিশনের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোন প্রবিধানের যা এ ধরনের আইনের সহিত অসমঞ্জস নহে বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিচের ক্ষেত্রসমূহে কোন কমিশনের সহিত পরামর্শ করবেন? ক প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি। খ প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান উক্ত কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতিদান ও বদলীকরণ এবং এ ধরনের নিয়োগদান পদোন্নতিদান বা বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ। গ অবসর ভাতার অধিকারসহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে এইরূপ বিষয়াদি এবং ঘ প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি। বার্ষিক রিপোর্ট অনুচ্ছেদ ১৪১। প্রত্যেক কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবসে বা তার পূর্বে পূর্ববর্তী ৩১শে ডিসেম্বরে সমাপ্ত এক বছরে নিজের কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করবেন এবং তা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন। রিপোর্টের সহিত একটি স্মারকলিপি থাকবে যাতে কোন ক্ষেত্রে কমিশনের কোন পরামর্শ গৃহীত না হয়ে থাকলে সেই ক্ষেত্র এবং পরামর্শ গৃহীত না হওয়ার কারণ এবং খ যে সকল ক্ষেত্রে কমিশনের সহিত পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই সেই সকল ক্ষেত্র এবং পরামর্শ না করার কারণ সম্বন্ধে কমিশন যতদূর অবগত ততদূর লিপিবদ্ধ করবেন। যে বছর রিপোর্ট পেশ করা হয়েছে সেই বছর ৩১শে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। নবমক ভাগ জরুরি বিধানাবলী। জরুরি অবস্থা ঘোষণা অনুচ্ছেদ ১৪১ ক রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান আছে যাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা তার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহলে তিনি অনধিক ১২০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে, তবে শর্ত থাকে যে এ ধরনের ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। জরুরি অবস্থার ঘোষণা। ক পরবর্তী কোন ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাবে? খ সংসদে উপস্থাপিত হবে। গ ১২০ দিন সময়ের অবসানে কার্যকর থাকবে না, তবে শর্ত থাকে যে যদি সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় এ ধরনের কোন ঘোষণা জারি করা হয় বা এই দফার গ উপদফায় বর্ণিত ১২০ দিনের মধ্যে সংসদ ভাঙ্গিয়া যায় তাহলে তা পুনর্গঠিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৩০ দিন অতিবাহিত হওয়ার পূর্বে ঘোষণাটি অনুমোদন করে সংসদ প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত ৩০ দিনের অবসানে অথবা ১২০ দিন সময়ের অবসানে যা আগে ঘটে এ ধরনের ঘোষণা কার্যকর থাকবে না। যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হওয়ার পূর্বে তিনি এ ধরনের যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা তার যে কোন অংশের নিরাপত্তা বিপন্ন বলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। অনুচ্ছেদ ১৪১ খ এই সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত বিধানাবলীর কারণে রাষ্ট্র যে আইন প্রণয়ন করতে ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নহেন জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতা কালে এই সংবিধানের ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ অনুচ্ছেদসমূহের কোন কিছুই সেইরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না, তবে এ ধরনেরভাবে প্রণীত কোন আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয় নাই তা ছাড়া এ ধরনের আইন যে পরিমাণে কর্তৃত্বহীন জরুরি অবস্থার ঘোষণা অকার্যকর হওয়ার অব্যবহিত পরে তা সেই পরিমাণে অকার্যকর হবে। অধিকারসমূহ স্থগিতকরণ অনুচ্ছেদ ১৪১ গ জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতাকালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশের দ্বারা ঘোষণা করতে পারবেন যে আদেশে উল্লেখিত এবং সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকারসমূহ বলবৎকরণের জন্য আদালতে মামলা রুজু করার অধিকার এবং আদেশে এ ধরনেরভাবে উল্লেখিত কোন অধিকার বলবৎকরণের জন্য
কোন আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতাকালে বা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত স্বল্পতর কালের জন্য স্থগিত থাকবে সমগ্র বাংলাদেশ বা তার যে কোন অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হতে পারবে। এই অনুচ্ছেদের অধীন প্রণীত প্রত্যেক আদেশ যথাসম্ভব শীঘ্র সংসদে উপস্থাপিত হবে। দশম ভাগ সংবিধান সংশোধন। সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা অনুচ্ছেদ ১৪২। এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে, তবে শর্ত থাকে যে ধরনের সংশোধনীর জন্য আনিত কোন বিলের সম্পূর্ণ শিরোনামা এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে বলে স্পষ্টরূপে উল্লেখ না থাকলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাবে না। সংসদের মোট সদস্য সংখ্যার অনূন ২/৩ ভোটে গৃহীত না হলে এ ধরনের কোন বিলে সম্মতিদানের জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না। খ উপরে বলা উপায়ে কোন বিল গৃহীত হওয়ার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তা উপস্থাপিত হলে উপস্থাপনের ৭ দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন এবং তিনি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য হবে। একাদশ ভাগ বিবিধ প্রজাতন্ত্রের সম্পত্তি অনুচ্ছেদ ১৪৩। আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোন ভূমি বা সম্পত্তি ছাড়া নিচের প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে ক বাংলাদেশের যে কোন ভূমির অন্তঃস্থ সকল খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী। খ বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ বা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি খনিজ ও অন্যান্য মূল্যসম্পন্ন সামগ্রী এবং গ বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি। সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহীসোপানের সীমা নির্ধারণের বিধান করতে পারবেন। সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব অনুচ্ছেদ ১৪৪। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে সম্পত্তি গ্রহণ বিক্রয় হস্তান্তর বন্ধকদান ও বিলি ব্যবস্থা যে কোন কারবার বা ব্যবসায় চালনা এবং যে কোন চুক্তি প্রণয়ন করা যাবে। চুক্তি ও দলিল অনুচ্ছেদ ১৪৫। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ করা হবে এবং রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করবেন তার পক্ষে সেইরূপ ব্যক্তি কর্তৃক ও সেইরূপ প্রণালীতে তা সম্পাদিত হবে। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোন চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হলে উক্ত কর্তৃত্বে এ ধরনের চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি বা অন্য কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে দায়ী হবেন না, তবে এই অনুচ্ছেদ সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোন ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। আন্তর্জাতিক চুক্তি অনুচ্ছেদ ১৪৫ ক বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন, তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। বাংলাদেশের নামে মামলা অনুচ্ছেদ ১৪৬। বাংলাদেশী নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারবে। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি অনুচ্ছেদ ১৪৭। এই অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির পারিশ্রমিক বিশেষাধিকার ও কর্মের অন্যান্য শর্ত সংসদের আইনের দ্বারা বা অধীন নির্ধারিত হবে, তবে এ ধরনেরভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত ক এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে ক্ষেত্রমতো সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির ক্ষেত্রে তা যেরূপ প্রযোজ্য ছিল সেইরূপ হবে, অথবা খ অব্যবহিত পূর্ববর্তী উপদফা প্রযোজ্য না হলে রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ণয় করবেন সেইরূপ হবে। এই অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন পদে অধিষ্ঠিত বা কর্মরত ব্যক্তির কার্যভারকালে তীর পারিশ্রমিক বিশেষ অধিকার ও কর্মের অন্যান্য শর্তের এমন তারতম্য করা যাবে না যা তার পক্ষে অসুবিধাজনক হতে পারে। এই অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোন লাভজনক পদ বা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হবেন না বা মুনাফালাভের উদ্দেশ্যযুক্ত কোন কোম্পানি সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনরূপ অংশগ্রহণ করবেন না, তবে শর্ত থাকে যে এই দফার উদ্দেশ্য সাধনকল্পে উপরের প্রথমোল্লিখিত পদে অধিষ্ঠিত বা কর্মরত আছেন কেবল এই কারণে কোন ব্যক্তি এ ধরনের লাভজনক পদ বা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় অধিষ্ঠিত বলে গণ্য হবেন না। এই অনুচ্ছেদ নিচের পদসমূহে প্রযোজ্য হবে। ক রাষ্ট্রপতি, খ প্রধানমন্ত্রী, গ স্পিকার বা ডেপুটি স্পিকার, ঘ মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, ড সুপ্রিম কোর্টনরে বিচারক, চ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক, ছ নির্বাচন কমিশন সার, জ সরকারি কর্ম কমিশনের সদস্য,
পদের শপথ অনুচ্ছেদ 148। তৃতীয় তফসিলে উল্লিখিত যে কোন পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে উক্ত তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা এই অনুচ্ছেদে শপথ বলে অভিহিত করবেন এবং এ ধরনের শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করবেন। এই সংবিধানের অধীন নির্দিষ্ট কোন ব্যক্তির নিকট শপথ গ্রহণ আবশ্যক হলে এ ধরনের ব্যক্তি যেরূপ ব্যক্তি ও স্থান নির্ধারণ করবেন সেইরূপ ব্যক্তির নিকট সেইরূপ স্থানে শপথ গ্রহণ করা যাবে। 2 ক 123 অনুচ্ছেদের 3 দফার অধীন অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে এ ধরনের ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোন ব্যক্তি যে কোন কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করলে প্রধান নির্বাচন কমিশনার তার পরবর্তী 3 দিনে সংবিধানের অধীন তিনি এর জন্য নির্দিষ্ট ব্যক্তি এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোন ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে। প্রচলিত আইনের হেফাজত অনুচ্ছেদ 149। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকরতা অব্যাহত থাকবে, তবে এ ধরনের আইন এই সংবিধানের অধীন প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হতে পারবে। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী অনুচ্ছেদ 150। এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও 1972 সালের 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসাবে কার্যকর থাকবে। 1971 সালের 7 মার্চ তারিখ হইতে 1972 সালের 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হওয়ার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং সপ্তম তফসিলে বর্ণিত 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল যা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলে গণ্য হবে। রহিতকরণ অনুচ্ছেদ 151। রাষ্ট্রপতির নিচের আদেশসমূহ এতদ্বারা রহিত করা হইল: ক আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ 1971 সালের 10 এপ্রিল তারিখে প্রণীত, খ 1972 সালের বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ, গ 1972 সালের বাংলাদেশ হাইকোর্ট আদেশ 1972 সালের পিও নং 5, ঘ 1972 সালের বাংলাদেশ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক আদেশ 1972 সালের পিও নং 15, উম 1972 সালের বাংলাদেশ গণপরিষদ আদেশ 1972 সালের পিও নং 22, চ 1972 সালের বাংলাদেশ নির্বাচন কমিশন আদেশ 1972 সালের পিও নং 25, ছ 1972 সালের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসমূহ আদেশ 1972 সালের পিও নং 34, জ 1972 সালের বাংলাদেশ সরকারি কর্ম সম্পাদন আদেশ 1972 সালের পিও নং 58। ব্যাখ্যা অনুচ্ছেদ 152। বিষয় বা প্রসঙ্গের প্রয়োজনে অন্যরূপ না হলে এই সংবিধানে অধিবেশন সংসদ প্রসঙ্গে অর্থ এই সংবিধান প্রবর্তনের পর বা একবার স্থগিত হওয়ার বা ভার্গিয়া যাওয়ার পর সংসদ যখন প্রথম মিলিত হয় তখন হইতে সংসদ স্থগিত হওয়া বা ভাঙ্গিয়া যাওয়া পর্যন্ত বৈঠকসমূহ অনুচ্ছেদ অর্থ এই সংবিধানের কোন অনুচ্ছেদ অবসর ভাতা অর্থ আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক যে কোন অবসর ভাতা যা কোন ব্যক্তিকে বা ব্যক্তির ক্ষেত্রে দেয় এবং কোন ভবিষ্যৎ তহবিলের চাঁদা বা এর সহিত সংযোজিত অতিরিক্ত অর্থ প্রত্যপনব্যপদেশে দেয় অবসরকালীন বেতন বা আনুতোষিক এর অন্তর্ভুক্ত হবে অর্থবছর অর্থ জুলাই মাসের প্রথম দিবসে যে বছরের আরম্ভ আইন অর্থকোন আইন অধ্যাদেশ আদেশ বিধি প্রবিধান উপআইন বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি আদালত অর্থ সুপ্রিম কোর্টসহ যে কোন আদালত আপিল বিভাগ অর্থ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উপদফা অর্থ যে দফায় শব্দটি ব্যবহৃত সেই দফার একটি উপদফার ইনগ্রহণ বলিতে বাৎসরিক কিস্তিতে পরিশোধযোগ্য অর্থসংগ্রহ অন্তর্ভুক্ত হবে এবং ঋণ বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে করারোপ বলিতে সাধারণ স্থানীয় বা বিশেষে কোন কর খাজনা শুল্ক বা বিশেষ করের আরোপ অন্তর্ভুক্ত হবে এবং কর বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে গ্যারান্টি বলিতে কোন উদ্যোগের মুনাফা নির্ধারিত পরিমাণের অপেক্ষা কম হলে তার জন্য অর্থ প্রদান করার বাধ্যবাধকতা যা এই সংবিধান প্রবর্তনের পূর্বে গৃহীত হয়েছে অন্তর্ভুক্ত হবে জেলাবিচারক বলিতে অতিরিক্ত জেলাবিচারক অন্তর্ভুক্ত হবেন
তফসিল অর্থ এই সংবিধানের কোন তফসিল দফা অর্থ যে অনুচ্ছেদে শব্দটি ব্যবহৃত সেই অনুচ্ছেদের একটি দফা দেনা বলিতে বাৎসরিক কিস্তি হিসাবে মূলধন পরিশোধের জন্য যে কোন বাধ্যবাধকতাজনিত দায় এবং যে কোন গ্যারান্টিযুক্ত দায় অন্তর্ভুক্ত হবে এবং দেনার দায় বলিতে তদনুরূপ অর্থ বুঝাইবে নাগরিক অর্থ নাগরিকত্ব সম্পর্কীয় আইনানুযায়ী যে ব্যক্তি বাংলাদেশের নাগরিক প্রচলিত আইন অর্থ এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় বা তার অংশবিশেষে আইনের ক্ষমতাসম্পন্ন কিন্তু কার্যক্ষেত্রে সক্রিয় থাকুক বা না থাকুক এমন যে কোন আইন প্রজাতন্ত্র অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্ম অর্থ অসামরিক বা সামরিক ক্ষমতায় বাংলাদেশ সরকার সংক্রান্ত যে কোন কর্মচাকুরি বা পদ এবং আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম বলে ঘোষিত হতে পারে এইরূপ অন্য কোন কর্মপ্রধান নির্বাচন কমিশনার অর্থ এই সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন উক্ত পদে নিযুক্ত কোন ব্যক্তি প্রধান বিচারপতি অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি প্রশাসনিক একাংশ অর্থ জেলা বা এই সংবিধানের ৫৯ অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা অভিহিত অন্য কোন এলাকা বিচারক অর্থ সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারক বিচার কর্মবিভাগ অর্থ জেলা বিচারকপদের অনূর্ধ্ব কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে গঠিত কর্মবিভাগ বৈঠক সংসদ প্রসঙ্গে অর্থ মুলতবি না করে সংসদ যতক্ষণ ধারাবাহিকভাবে বৈঠকরত থাকেন সেইরূপ মেয়াদ ভাগ অর্থ এই সংবিধানের কোন ভাগ রাজধানী অর্থ এই সংবিধানের ৫ অনুচ্ছেদের রাজধানী বলিতে যে অর্থ করা হয়েছে রাজনৈতিক দল বলিতে এমন একটি অধিসংঘ বা ব্যক্তিসমষ্টি অন্তর্ভুক্ত যে অধিসংঘ বা ব্যক্তিসমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাহিরে স্বাতন্ত্র্যসূচক কোন নামে কার্য করেন এবং কোন রাজনৈতিক মত প্রচারের বা কোন রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংঘ হইতে পৃথক কোন অধিসংঘ হিসাবে নিজদিগকে প্রকাশ করেন রাষ্ট্র বলিতে সংসদ সরকার ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত রাষ্ট্রপতি অর্থ এই সংবিধানের অধীন নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি বা সাময়িকভাবে উক্ত পদে কর্মরত কোন ব্যক্তি শৃঙ্খলা বাহিনী অর্থ ক স্থল নৌ বা বিমান বাহিনী খ পুলিশ বাহিনী গ আইনের দ্বারা এই সংজ্ঞার অর্থের অন্তর্গত বলে ঘোষিত যে কোন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলামূলক আইন অর্থ শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কোন আইন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থ যে কোন কর্তৃপক্ষ সংস্থা বা প্রতিষ্ঠান যার কার্যাবলী বা প্রধান প্রধান কার্য কোন আইন অধ্যাদেশ আদেশ বা বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন চুক্তিপত্র দ্বারা অর্পিত হয় সংসদ অর্থ এই সংবিধানের ৬৫ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদ সম্পত্তি বলিতে সকল স্থাবর ও অস্থাবর বস্তুগত ও নির্বস্তুগত সকল প্রকার সম্পত্তি বাণিজ্যিক ও শিল্পগত উদ্যোগ এবং এ ধরনের সম্পত্তি বা উদ্যোগের সহিত সংশ্লিষ্ট যে কোন সত্ত্ব বা অংশ অন্তর্ভুক্ত হবে সরকারি কর্মচারী অর্থ প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোন ব্যক্তি সরকারি বিজ্ঞপ্তি অর্থ বাংলাদেশের গেজেটে প্রকাশিত কোন বিজ্ঞপ্তি সিকিউরিটি বলিতে স্টক অন্তর্ভুক্ত হবে সুপ্রিম কোর্ট অর্থ এই সংবিধানের ৯৪ অনুচ্ছেদ দ্বারা গঠিত বাংলাদেশের সুপ্রিম কোর্ট স্পিকার অর্থ এই সংবিধানের অনুচ্ছেদ অনুসারে সাময়িকভাবে স্পিকারের পদে অধিষ্ঠিত ব্যক্তি হাইকোর্ট বিভাগ অর্থ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট ক সংসদের কোন আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য এই সংবিধানের ক্ষেত্রে সেইরূপ প্রযোজ্য হবে খ সংসদের কোন আইনের দ্বারা রহিত কোন আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য এই সংবিধানের দ্বারা রহিত বা এই সংবিধানের কারণে বাতিল বা কার্যকরতালুপ্ত কোন আইনের ক্ষেত্রে সেইরূপ প্রযোজ্য হবে প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ অনুচ্ছেদ ১৫৩ এই সংবিধানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হবে এবং সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে এটি বলবৎ হবে যাকে এই সংবিধানে সংবিধান প্রবর্তন বলে অভিহিত করা হয়েছে বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরেজিতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলে গণপরিষদের স্পিকার সার্টিফিকেট প্রদান করবেন এই অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোন পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে তবে শর্ত থাকে যে বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে